কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আমরা 3 জন অপরাধীকে আমাদের পুলিশ ধরেছেন। ভারতের কেউ এখানে জড়িত হন নাই। যারা হত্যা করেছেন এখন পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন, আমাদের দেশের মানুষই এর সঙ্গে জড়িত। এর সুষ্ঠু তদন্ত চাই এবং আমি এর শেষ পর্যন্ত দেখতে চাই। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সাবেক সেনাপ্রধানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা জাতির জন্য লজ্জার, বললেন মির্জা ফখরুল। যারা ফিলিস্তিনি হত্যায় জড়িত তাদের অবরোধে মাথা ব্যথা নেই সরকারের, জবাব ওবায়দুল কাদেরের। বরাদ্দের চেয়েও কম ব্যয়ে ফাইল ক্লোজ হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু প্রকল্পের। নদী শাসনের সুফল পাচ্ছেন দুই পারের মানুষ, বেড়েছে আয় রোজগার। এদিকে আনোয়ারুল আজিম আনারকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এতে বাংলাদেশিরাই জড়িত বলে জানান তিনি। ঢাকায় আটক করা হয়েছে 3 জনকে। এদিকে বাবা হত্যার রহস্য উদ্ঘাটনে সুষ্ঠু তদন্ত চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। রাজধানীর শেরেবাংলা নগর থানায় অপহরণ মামলা করেছেন তিনি। আনোয়ারুল আজিম আনারের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিবি প্রধান বলেন, আনোয়ারুল আজিম আনারের মৃত্যু রহস্য উদ্ঘাটনে ভারতীয় পুলিশের সঙ্গে বাংলাদেশের পুলিশ একসঙ্গে কাজ করছে। তাদের কর্মকর্তা আমাদের তদন্ত কাজ করেছেন এবং নিবিড়ভাবে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে কাজ করছি। কয়েকজনকে আইনের আওতায় নিয়ে আসছি। বাকি যারা রয়েছে প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং বিচারের মুখোমুখি আমরা দাঁড় করাবো। আর্থিক অথবা কোনো এলাকার দুর্বৃত্তায়নদেরকে দমন করার ফলে এরকম কোনো ঘটনা সবকিছু আমরা এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ধানমন্ডির বাসায় এক ব্রিফিংয়ে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এরই মধ্যে 3 জনকে গ্রেপ্তার করার কথা জানিয়ে বলেন, এ ঘটনায় ভারতের কেউ জড়িত নয়, হত্যার সঙ্গে জড়িতরা সবাই বাংলাদেশি। তিনি খুন হয়েছেন কলকাতার এক বাসায়, তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। যারা খুন করেছেন কিংবা খুনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তাদের মধ্যে থেকে আমরা 3 জন অপরাধীকে আমাদের পুলিশ ধরেছেন। তাদের জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত চলছে। ভারতীয় পুলিশ আমাদেরকে সর্ব ধরনের সহযোগিতা করছে। ভারতের কেউ এখানে জড়িত হন নাই। যারা হত্যা করেছেন এখন পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন, আমাদের দেশের মানুষই এর সঙ্গে জড়িত। এদিকে আনোয়ারুল আজিম আনারের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রশ্ন আশিস, সময় সংবাদ, ঢাকা। সাবেক সেনাপ্রধানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা জাতির জন্য লজ্জার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা ফিলিস্তিনি হত্যায় জড়িত তাদের অবরোধে মাথা ব্যথা নেই সরকারের। ভারতে বাংলাদেশি এমপি খুন নিয়েও পাল্টাপাল্টি বক্তব্য দেন 2 নেতা। দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও তার পরিবারের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে সরব বিএনপি। বুধবার দলের এক যৌথ সভা শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজিজের উপর নিষেধাজ্ঞা জাতির জন্য লজ্জার। ট্রাইবের উপর নিষেধাজ্ঞার পরও শিক্ষা নেয়নি সরকার। সাবেক সেনাপ্রধানকে আমেরিকা থেকে স্যাংশন দেওয়া হয়েছে, যেটা আমাদের জন্য জাতির জন্য অত্যন্ত লজ্জাকর। দায়ী সম্পূর্ণ হয় সরকার। কলকাতায় ঝিনাইদহের এমপি খুনের বিষয়ে মির্জা ফখরুলের মন্তব্য হলো, বন্ধু রাষ্ট্রেও নিরাপদ নয় আওয়ামী লীগ এমপি। সদস্য বিদেশে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন, তার কোনো খবর তারা দিতে পারলেন না পারলেন বাংলাদেশ সরকার, না পারলেন বন্ধু রাষ্ট্র তাদের ভারত। এদিকে একই দিন বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে ওবায়দুল কাদের বলেন, যারা ফিলিস্তিনে গণহত্যায় সমর্থন দেয় তাদের নিষেধাজ্ঞায় বিচলিত নয় সরকার। যারা গাজার গণহত্যাকে এবং গণহত্যা যারা ঘটাচ্ছে তাদের নিষ্ঠুর বর্বরোচিত ভূমিকাকে যারা গণহত্যা বলতে চায় না, তারা কোথায় কাকে নিষেধাজ্ঞা দিল সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা। এমপি খুনের বিষয়ে মির্জা ফখরুল ভারতকে জড়িয়ে যা বলছেন তা সমীচীন নয় বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ফখরুল সাহেব বলছেন বন্ধু রাষ্ট্রে গিয়ে নিরাপদ থাকে না, কিন্তু বন্ধু আপনাদের যদি শত্রু রাষ্ট্র তো সেখানে সালাউদ্দিন আপনাদের এমপি এতদিন নিরাপদে কেমন করে আছে?
খুনের ঘটনায় কারা জড়িত তা অবিলম্বে উন্মোচিত হবে এমন আশা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। নিরাপত্তার ব্যাপারটা তখনই। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া লঘুচাপ আগামী 26 মে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। বাংলাদেশ ও মিয়ানমারের উপকূলে এ ঝড় আঘাত হানলে নাম হবে রেমাল। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যেটা এতদিন ধরে আলোচনা চলছিল যে একটা লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা আজকে থেকে এটা এরই মধ্যে লঘুচাপে পরিণত হয়েছে। শক্তিশালী হয়ে এটা সাইক্লোন পর্যন্ত রূপ নিতে পারে 26 তারিখের পরে। যেহেতু এটা যেদিক দিয়েই উঠুক, এটা ল্যান্ডে আঘাত হানার পরে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে। এটার দিক হচ্ছে অনেকটাই বাংলাদেশ এবং মিয়ানমার বা এই উপকূলে আছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলে খুলনা, যশোর এই সকল অঞ্চলে মৃদু তাপপ্রবাহ অব্যাহত আছে। আসছে বাজেটেও ঘাটতি মেটাতে থাকছে বিদেশি অর্থায়ন নির্ভরতা। যদিও একে ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা, তাদের যুক্তি এতে মিলবে কম সুদের ঋণ। ইয়ানুর সিফাতের রিপোর্ট। ছোট বড় মাঝারি নানা প্রকল্প হাতে নিয়ে এগিয়ে চলছে বাংলাদেশ। আর এসব কর্মকাণ্ড বাস্তবায়নে কোথা থেকে আসছে অর্থের যোগান তা নিশ্চিতে প্রতি বছরই বাজেটে থাকে বিশেষ পরিকল্পনা, পথ নকশা। এই যেমন প্রায় 8 লাখ কোটি টাকার যে বিশাল বাজেট আসতে যাচ্ছে আগামী অর্থ বছরের জন্য, সেখানে বড় অঙ্কের ঘাটতি মেটাতে ভরসা বিদেশি ঋণ। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতেও একই অবস্থা। আগামী অর্থ বছরের এডিপি ধরা হয়েছে 2,65,000 কোটি টাকা, যার 1 লাখ কোটি টাকাই আসবে বিদেশি ঋণ থেকে। বাজেট ঘাটতি মেটাতে বিদেশি ঋণ নির্ভরতা বৃদ্ধিকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। আমাদের আরো অন্তত 2 থেকে 3 বছর এই ঋণগুলো নিতে হবে। বিদেশি অর্থায়নে হলেই ভালো, কারণ হলো যে দেশীয় অর্থনীতি যখন একটা প্রকল্প বাস্তবায়িত হয় তখন এই টাইমলাইনটা ঠিক থাকে না, তখন খরচ অনেক বেড়ে যায় এবং তখন কিন্তু দুর্নীতির অনেক সুযোগও তৈরি হয়। অভ্যন্তরীণ উৎস থেকে সরকারি ঋণের চাপ কমলে সেই সুযোগ যেন কাজে লাগাতে পারে বেসরকারি খাত, তা নিশ্চিতে সহায়ক মুদ্রানীতি কৌশল সাজানোর দাবি উদ্যোক্তাদের। সরকারি ঋণের পরিমাণ যদি বেড়ে যায় তখন একটা ক্রাউডিং আউট এফেক্ট হয়, যে বেসরকারি খাতে আসলে ঋণ প্রবাহ কমে যায়, ঋণের তারল্য কমে যায়। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি প্রকল্পে অর্থায়নের উৎস যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ প্রকল্প বাছাই করা ও তা সময় মতো শেষ করতে সুশাসন নিশ্চিত করা। ইয়ানুর সিফাত, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়। দেশের বাইরের খবর। প্রেসিডেন্ট রাইসির প্রতি শেষ শ্রদ্ধা জানালেন ইরানের সর্বস্তরের মানুষ। তেহরানের আজাদ স্কয়ারে অশ্রুসিক্ত বিদায় জানান ভক্তরা। আর কয়েক ঘন্টা এরপরই চিরনিদ্রায় শায়িত হবেন ইরানের সদ্য প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। আর তাই বর্ষিয়ান এই নেতাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে দেশটির রাজধানী তেহরানে ঢল নামে লাখো মানুষের। হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন বলিউড সুপারস্টার শাহরুখ খান। ভারতের আহমেদাবাদের কেডি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে এরই মধ্যে মেডিকেল ছেড়েছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।